নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। ভাবুন তো, আজ যদি হঠাৎ খবর আসে মাঝরাতে কোনো দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে আরেকটা দেশ, কোনো যুদ্ধ ঘোষণা নেই, কোনো আন্তর্জাতিক অনুমতি ছিল না, কোনো আদালতের রায়ও ছিল না, শুধু শক্তি আছে, সেই জন্য তারা করেছে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু ভেনেজুয়েলার গল্প, নাকি বাকি পৃথিবীও ভাবতে শুরু করেছে এবার তাদের পালা? আমেরিকা তো শুধুমাত্র ট্রেলার দেখিয়েছে, গোটা ছবি কিন্তু এখনো বাকি আছে। যে কোনো শক্তিহীন দেশের বিরুদ্ধেই তারা এটা করতে পারে। আজকে যারা চুপ করে আছে, কাল তারাই ভুক্তভোগী হতে পারে। এই কথাটা কি আমরা ভুলে যাচ্ছি? রাশিয়া, চীন, ভারত সবাই হিসাব করছে, আর ইউনাইটেড নেশনস আগের মতোই উদ্বিগ্ন। তাহলে নিয়মগুলো কার জন্য ছিল? সার্বভৌমত্ব শব্দটার কি কোনো মানে এই মুহূর্তে আর থাকছে না। আমরা এতদিন ভেবেছি যুদ্ধ মানে বোমার খেলা, আগুন আর ধ্বংস, কিন্তু আজকে যেটা দেখলাম, যুদ্ধ ছাড়াও দেশ দখল করা যায়। লিডার তুলে নিলেই সব কিছু শেষ। প্রশ্নটা একদম সোজা, যদি আজ এটা করা যায়, তাহলে কালকে আটকাবে কে? গোটা বিশ্ব চুপচাপ। এই আলোচনা কোনো ব্যক্তি বা দেশের পক্ষে বিপক্ষে নয়, এই আলোচনা শুধুমাত্র পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে। কারণ যে ঘটনা ঘটেছে ভেনেজুয়েলাকে নিয়ে, সেটা শুধু খবর নয়, একটা সতর্ক সংকেত বলতে পারেন। আর এই সংকেতটা যদি আমরা বুঝতে না পারি, কাল হয়তো প্রশ্ন করার সুযোগটাই আর কারোর সামনে থাকবে না। এই মুহূর্তে পৃথিবীর অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে যারা নিজেদের এতদিন সুপার পাওয়ার বলে জাহির করত, তারা আজকে সবাই চুপচাপ হাত পা গুটিয়ে বসে আছে। মুখে যেন তালা পড়ে গেছে, কেউ কিচ্ছু বলছে না, কেউ কিছু করছে না। আজকের এই আলোচনার মূল প্রশ্ন একটাই, রাশিয়া কি বলল, চীন কি করবে, ভারত কোন পক্ষে অবস্থান নিচ্ছে, আর যে সংস্থার নাম শুনে এতদিন মানুষ ভরসা রাখত, সেই ইউনাইটেড নেশনস কোথায়? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার পর ট্রাম্প এখানেই থেমে থাকেননি। একের পর এক দেশকে হুমকি দিতে শুরু করেছেন। মেক্সিকো, কিউবা, কলম্বিয়া, সবাইকে, কাউকে তিনি ছাড়ছেন না। আর কলম্বিয়ার ক্ষেত্রে তো ভাষা এমন জায়গায় নামানো হয়েছে, যেটা আন্তর্জাতিক কূটনীতির ভাষা বলেই মনে হচ্ছে না। সরাসরি বলে দেওয়া হয়েছে নিজেদের শরীরের পিছনের দিক সামলে চলতে। এরপর আর কি বলার থাকে? শব্দই খুঁজে পাওয়া যাচ্ছে না। ট্যারিফ নিয়ে যেভাবে ভারতকে বা চীনকে আগে থেকেই তারা বলে আসছে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। এখন স্বাভাবিকভাবে মাথায় একটা প্রশ্ন ঘুরছে, আজ ভেনেজুয়েলা, কাল কি অন্য কোনো দেশ? যে দেশগুলো আমেরিকার চোখে শত্রু, তাদের কি একে একে এইভাবেই তুলে নেওয়া হবে? কাল হঠাৎ কি এমন খবর আসতে পারে যে উত্তর কোরিয়ার নেতা কোথায় যেন গায়েব হয়ে গেছে? আজ যা অসম্ভব বলে মনে হচ্ছে, এই নতুন দুনিয়ায় তার অসম্ভব কিচ্ছু রইল না। এই মুহূর্তে একটাই জিনিস, পৃথিবীতে প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে বড় বড় ঘটনা ঘটছে, আর এই ঘটনাগুলো ধরেই রাখতে হয়, বুঝতে হয়, বিশ্লেষণ করতে হয়। সেই কাজটাই আমরা করছি। রাত জেগে একের পর এক আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এত তথ্য কোথা থেকে আসে? খুব সহজ উত্তর, বিশ্ব টাইমলাইন থেকেই আসে। সব কিছু উত্তরের আগে টুইটার, সেখান থেকে পুরো ছবি আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। এখন আসি আপনাদের সামনে মূল ঘটনাতে। গতকালই জানানো হয়েছিল নিকোলাস মাদুরাকে কিভাবে তুলে নেওয়া হয়েছে। কোনো সাধারণ গ্রেপ্তার নয়, কোনো কূটনৈতিক প্রক্রিয়া নয়, সরাসরি সামরিক অপারেশন। মাঝরাতে, জাস্ট ইমাজিন, অন্ধকারে একাধিক দিক থেকে হামলা। এরপর তাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। যে বিমান নামলো সেই নিউ ইয়র্কের স্টুয়ার্ট এয়ারবেসে। অর্থাৎ পুরো পরিকল্পনা আগে থেকেই চূড়ান্ত করা ছিল, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ভেনেজুয়েলার ভিতরে একসঙ্গে একাধিক জায়গায় আঘাত করা হয়েছে, যদিও সমস্ত কিছু এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। লক্ষ্য একটাই, কেউ যেন পাল্টা প্রতিক্রিয়া দেখাতে না পারে। বাইরে থেকে হেলিকপ্টার দেখা যাচ্ছিল, কিন্তু পরে জানা যায় শুধু হেলিকপ্টার নয়, প্রায় 150টা বিমান এই অপারেশনে জড়িত ছিল। ড্রোন, বোম্বার, যুদ্ধ বিমান সব একসঙ্গে সাজানো ছিল। এরপর ট্রাম্প নিজেই সামনে এসে ঘোষণা করেন, এটা নাকি একটা দুর্দান্ত অপারেশন। ফক্স নিউজে ফোন করে এমন ভঙ্গিতে কথা বলেন যেন কোনো হলিউড সিনেমার ক্লাইম্যাক্স নিয়ে আলোচনা চলছে তাদের মধ্যে। সংসদের অনুমতি নিয়েছিলেন কিনা এই প্রশ্নের চুপ। শুধু বলা হলো 1 সপ্তাহ ধরে আত্মসমর্পণ করতে বলা হচ্ছিল, শোনেনি বলেই তুলে আনা হয়েছে। ভাবুন কত বড় সাহস। এখানেই আসল সমস্যাটা আমরা বুঝতে পারছি। একটা দেশের রাষ্ট্রপতিকে নিয়ে এমন ঠাট্টা,
এমন তাচ্ছিল্য, এটা শুধু একজন ব্যক্তির অপমান নয়, এটা একটা দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি লাথি মারাও বটে। ভালো ফ্লাইট উপভোগ করছে কিনা, এই ভাষা আসলে কি বোঝাচ্ছে? এটা শক্তি নয়, ক্ষমতার নেশা ছাড়া আর কিচ্ছু নয়। অনেকে প্রশ্ন করছে, মাদুরোর প্রতি কি কোনো আবেগ আছে? একদমই না। তিনি না আত্মীয় না আদর্শের মানুষ। সমস্যাটা ব্যক্তি নিয়ে নয়, সমস্যাটা হচ্ছে প্রক্রিয়া নিয়ে। আজকে যদি শক্তি জোরে কাউকে তুলে নেওয়া যায়, কাল যে কাউকে এমন ঘটনা ঘটানো হবে, তখন আর জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক আইন এসব শব্দের কোনো মানে থাকবে কি? আপনি বলুন আমাদের কমেন্টে। 193টা দেশে জাতিসংঘে বসে আছে এই আশায় যে কেউ হঠাৎ এসে দখল করে নেবে না। কিন্তু আজ যেটা ঘটলো, তারপর সত্যি বলতে ইউএনের দরজায় তালা লাগিয়ে দেওয়াই ভালো। কারণ এই সংস্থা কিছুই করতে পারছে না, শুধু বিবৃতি আর শুধু উদ্বেগ, কোনো ভূমিকা নেই। ট্রাম্প আবার গর্ব করে বলেন তিনি নাকি পুরো অপারেশন লাইভটা দেখেছেন, টিভি শো দেখার মতো উপভোগ করেছেন। ভাবুন একবার, একটা দেশের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে আর সেটাকেও টিভিতে পর্দায় দেখার মতো উপভোগ করছে। এটাই আজকে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি। আমেরিকার দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা নাকি একটা বড় সাফল্য। যেমন একসময় সাদ্দাম হোসেনকে ধরার সময় বলা হয়েছিল ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, পরে সবাই জানলো আসল কারণ ছিল তেল। ইতিহাস নিজেকে আবার রিপিট করছে। ভেনেজুয়েলার ক্ষেত্রে তেলই হচ্ছে মূল কারণ। এখন বলা হচ্ছে মাদুরো বেঁচে থাকলে তার ভাবনা বেঁচে থাকবে, তাই তাকে সরিয়ে দিতে হবে। এখান থেকে বোঝা যায় লড়াইটা আদর্শের বিরুদ্ধে নয়, লড়াইটা সম্পদের জন্য। তৈল সম্পদ, সেটা বারবার আমরা বুঝতে পারছি। 150টা বিমান পাঠানো হলো শুধু একজন মানুষকে ধরার জন্য। এটা বিশ্বাসযোগ্য না। আসল উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার সামরিক কাঠামোটা পুরো ভেঙে দেওয়া, যাতে ভবিষ্যতে আর কোনো বাধা না থাকে। ক্যারিবিয়ান সাগরে আগে থেকেই যুদ্ধজাহাজ বসানো ছিল, সেখানেই প্রথম নিয়ে যাওয়া হয়। তারপর নিউ ইয়র্ক, এরপর প্রেস কনফারেন্স, সেনাপ্রধান, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী সবাই হাজির। ঘোষণা, আমেরিকা যা করেছে পৃথিবীর কেউ তা করতে পারতো না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর কথা। কারণ ইতিহাস বলে যে নিজেকে অজেয় ভাবে তার পতন সেখান থেকে শুরু হয়। আজকে আমেরিকা যে জায়গায় আছে, একসময় ব্রিটেনও কিন্তু সেখানেই ছিল। এখন ব্রিটেন নিজেই দিশেহারা হয়ে গেছে। শক্তি চিরস্থায়ী নয়, ইতিহাস কাউকে ক্ষমা করে না, কিন্তু শক্তির নেশা মানুষকে চির অন্ধ করে দেয়। সবশেষে বলা হচ্ছে ভেনেজুয়েলায় আমেরিকা নিজের মতো সরকার বসাবে, পরিস্থিতি স্বাভাবিক করবে, তারপর দায়িত্ব দিয়ে চলে যাবে। আফগানিস্তানের উদাহরণও দেওয়া হচ্ছে। ফলাফল সবাই জানে। আজকে ভেনেজুয়েলা, তাহলে কাল কোন দেশ? এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর। এই ঘটনাটা আসলে শুধু ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা নয়। যারা এটাকে একটা বিচ্ছিন্ন সামরিক অপারেশন হিসেবে দেখছেন, তারা আসলে বাস্তবতা থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছেন। এটা একটা সংকেত, একটা খোলাখুলি ঘোষণা, একটা সতর্কবার্তা, যেটা গোটা পৃথিবীর উদ্দেশ্যে ছুড়ে দিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প বার্তাটা খুব সোজা ভাষায় এমন, যার হাতে শক্তি তার কাছেই আইন। স্পষ্ট বার্তা গোটা বিশ্বকে। আজকে আমরা যেমন এক দুনিয়ায় ঢুকে পড়েছি যেখানে আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব, মানবাধিকার, গণতন্ত্র, এই শব্দগুলো শুধু বক্তৃতার সাজ। বাস্তবে এগুলোর কোনো দামই নেই যদি না আপনার হাতে পেশশক্তি থাকে, টাকা থাকে আর প্রযুক্তির দাপট থাকে। ভেনেজুয়েলার ঘটনা প্রমাণ করে দিয়েছে এই পৃথিবী আর কাগজে কলমে চলা নিয়মে চলে না, চলে বন্দুকের নলে দাঁড়িয়ে থাকা সিদ্ধান্তে, ক্ষমতার জোরে। ডোনাল্ড ট্রাম্প আবার প্রমাণ করেছে। একটা প্রশ্ন খুব পরিষ্কারভাবে সামনে এসে দাঁড়াচ্ছে, যদি আজ আমেরিকা কোনো রকম আন্তর্জাতিক অনুমতি ছাড়াই একটা সার্বভৌমত্ব দেশের রাষ্ট্রপতিকে তুলে নিতে পারে, এইভাবে গোটা বিশ্বকে দেখাতে পারে, তাহলে আগামী দিনে আর কোন দেশ নিরাপদ থাকবে যারা কম ক্ষমতাধর দেশ? আজ ভেনেজুয়েলা, কাল ইরান, পরশু উত্তর কোরিয়া, তারপর কোন দেশ? যে দেশ একটু বেশি স্বাধীন কথা বলবে, স্বাধীনভাবে একটু বেশি নিজের সম্পদের ওপর অধিকার দেখাবে, একটু বেশি মাথা তুলে দাঁড়াতে চাইবে, তার জন্য কি একই পরিণতি অপেক্ষা করছে ভবিষ্যতে? আমাদের তো মনে হচ্ছে সেটাই, যদি এখনই তাদেরকে না রোখার চেষ্টা করা হয়। এই ঘটনায় সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হলো বিশ্বের তথাকথিত বড় শক্তিগুলোর নীরবতা। রাশিয়া চুপচাপ, চীন হিসেবি ভাষায় দু চার লাইন কথা বলছে,
ভারত কূটনৈতিক শব্দে ভারসাম্য রাখার চেষ্টা করছে, আর ইউনাইটেড নেশনস আগের মতোই আমরা উদ্বিগ্ন। এই এক লাইনের বিবৃতিতে সীমাবদ্ধ। প্রশ্ন হলো, এই সংস্থাগুলো তাহলে কিসের জন্য? এদেরকে কেন গড়া হয়েছে? 193টা দেশ জাতিসংঘে যুক্ত হয়েছিল এই আশায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা আর কাউকে জোর করে দখল করতে পারবে না। কিন্তু আজ যে ছবি আমরা দেখছি, সেখানে ইউএন একটা অক্ষম দর্শক ছাড়া আর কিছুই নয়। যখন একজন রাষ্ট্রপতিকে মাঝরাতে তুলে নেওয়া হয়, যখন একটা দেশের সামরিক কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, তখন ইউএনের ভূমিকা যদি শুধু একটা বিবৃতি দেওয়া হয়, তাহলে এই সংস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন সাধারণ মানুষ তুলবে, একটা বাচ্চা ছেলেও তুলবে। আর ইউএন সম্পর্কে সবাই প্রশ্ন এখন তুলছে। আসলে সত্যিটা হলো, এই বিশ্ব ব্যবস্থা কখনোই সমান ছিল না। সব দেশ সমান, এই কথাটা বইয়ে লেখা ছিল, বাস্তবে নয়। শক্তিশালী শুধু সেই দেশ সবসময় নিয়ম বানিয়েছে যারা, দুর্বল দেশ শুধু তা মেনে চলেছে। কিন্তু আগে অন্তত একটা মানে ভান ছিল, আইনের ভান, নৈতিকতার ভান, কূটনীতির ভান। ভেনেজুয়েলার ঘটনার পর সেই ভানটুকু আর নেই। ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে যেভাবে উপস্থাপন করেছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। তিনি এটাকে যুদ্ধ বলে মানতে চান না। তিনি বলেন, যুদ্ধ হলে মানুষ মরতো, শহর ধ্বংস হতো। আমরা সেটা করিনি, আমরা শুধু লিডারকে তুলে নিয়েছি। শুনতে খুব মানবিক লাগছে, তাই না? কিন্তু বাস্তবে এটা আরও বিপজ্জনক, কারণ এখানে একটা নতুন ধারণা প্রতিষ্ঠা করা হচ্ছে, যুদ্ধ ছাড়াই রাষ্ট্র দখল। এটা আরও মজাদার আমেরিকার কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে। লিডারকে সরিয়ে দাও, নেতাকে সরিয়ে দাও, বাকিটা আপনাতেই ভেঙে পড়বে। এই তত্ত্বটা খুব পুরনো। ঔপনিবেশিক যুগে ঠিক এইভাবেই কাজ চলতো। রাজাকে সরাও, রাজাকে ভাগাও, সিংহাসনে নিজের লোক বসাও, তারপর সম্পত্তি লুট করো। পার্থক্য শুধু এইটুকুই, আগে বন্দুক আর জাহাজ ছিল, এখন ড্রোন, বোম্বার আর স্যাটেলাইট। ভেনেজুয়েলার ক্ষেত্রে তেলই ছিল মূল চাবিকাঠি। এটা কোনো গোপন কথা নয়, গোটা পৃথিবী জানে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। পৃথিবীর সবচেয়ে বড় তৈল ভাণ্ডারগুলোর একটা হচ্ছে ভেনেজুয়েলার হাতে। আর যেখানে তেল, সেখানেই আমেরিকার নজর। ইতিহাস বারবার সেটা প্রমাণ করে দিয়েছে। ইরাক থেকে লিবিয়া, সব জায়গায় একই প্যাটার্নে কাজ করেছে আমেরিকা। প্রথমে বলা হয় গণতন্ত্র বাঁচাতে হবে, মানবাধিকার রক্ষা করতে হবে। শেষে দেখা যায় তেলের কন্ট্রাক্ট সই হচ্ছে বহুজাতিক কোম্পানির সঙ্গে। অনেকে বলেন, আমেরিকা যদি না করতো, অন্য কেউ করতো। যুক্তিটা শুনতে বাস্তবসম্মত, কিন্তু ভয়ঙ্কর লাগছে। কারণ এই যুক্তির মানে দাঁড়ায়, শক্তির অন্যায়টাই ন্যায়, যে পারবে সে করবে। তখন আর নৈতিকতার কোনো জায়গা থাকে না, তাই তো? আসলে আমেরিকা খুবই শক্তিধর, তাই সে এমন করছে, তার বিরুদ্ধে কথা বলার কেউ নেই। এই ঘটনায় আরেকটা বড় দিক হলো মানুষের মানসিকতা। আমেরিকার ভেতরে এই অপারেশনকে অনেকেই সাফল্য হিসেবে দেখছেন। এটা স্বাভাবিক ঘটনা। যখন রাষ্ট্র বলে আমরা শত্রুকে হারিয়ে দিয়েছি, তখন নাগরিকরা গর্ব অনুভব করে, ঠিক যেমন সাদ্দাম হোসেন ধরা পড়ার সময় হয়েছিল। কিন্তু ইতিহাস দেখিয়েছে, এই মুহূর্তের উল্লাসের দাম পরে অনেক কড়া মাসুল দিতে হয়। ইরাক আজকে কোথায়, লিবিয়া কোথায়, আফগানিস্তান কোথায় গেছে? প্রতিটা জায়গায় একই গল্প। প্রথমে অপারেশন, তারপর অস্থিরতা, তারপর দীর্ঘমেয়াদী ধ্বংস। ভেনেজুয়েলাও কি তার ব্যতিক্রম হবে? আমাদের কিন্তু খুব সন্দেহ লাগছে। ট্রাম্প বলছেন, আমরা সেখানে সরকার গড়ে দেব, পরিস্থিতি ঠিক হলে চলে আসব। প্রশ্ন হলো, কে ঠিক করবে? কোন পরিস্থিতি ঠিক করবে? ইতিহাস বলে এই ঠিক কখনোই হয় না, কারণ অস্থিরতা থাকলেই বাইরের শক্তির উপস্থিতি বৈধ থাকে। ট্রাম্প যেটা করেছে, কি জন্য করেছে, গোটা বিশ্ব এই মুহূর্তে অন্তত জেনে গেছে, একটা বাচ্চা ছেলেও জেনে গেছে। এখন আসল প্রশ্ন, এতে আমাদের কি? আমরা তো ভেনেজুয়েলা নই। এই ভাবনাটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ আজকের দুনিয়ায় দূরত্ব আর নিরাপত্তা সমর্থক নয়। আজ যে দৃষ্টান্ত তৈরি হলো, সেটা কাল অন্য কোথাও ব্যবহার হবেই। হয়তো আমাদের বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের চারপাশে আর একটা মানে দেখছি আমরা, বিশ্ব মানেই সবাই ক্ষতিগ্রস্ত, মানে কম শক্তিশালী দেশ মানেই। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য এই ঘটনা একটা বড় সতর্ক সংকেত। যদি আপনার কাছে পারমাণবিক অস্ত্র না থাকে, যদি আপনার কাছে বিশাল সামরিক শক্তি না থাকে, যদি আপনার কাছে শক্তিশালী বন্ধু না থাকে, তাহলে আপনি কিন্তু নিরাপদ নন। এটা নির্মম সত্য, আপনাকে স্বীকার করতেই হবে। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, তাহলে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে? উত্তরটা খুব ভালো নয়। আমরা এমন এক সময়ের দিকে এগোচ্ছি, যেখানে কূটনীতি দুর্বল হবে আর শক্তির প্রদর্শন বাড়বে, যেখানে আলোচনার টেবিলের চেয়ে যুদ্ধজাহাজ বেশি কথা বলবে।
এটা আমরা দেখতে পাচ্ছি এখন থেকেই, ভবিষ্যতে আরও বাড়বে। এই প্রেক্ষাপটে ইউনাইটেড নেশনের ভূমিকা নতুন করে ভাবতে হবে। হয় এই সংস্থা নিজের ক্ষমতা বাড়াবে, নয়তো ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়বে। কারণ শুধু বিবৃতি দিয়ে শক্তিধর দেশকে আটকানো যায় না। ভেনেজুয়েলার ঘটনা আমাদের আরেকটা জিনিস শেখালো, গণতন্ত্র রপ্তানি করা যায় না বন্দুকের নলে। যে গণতন্ত্র বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয় সেটা কখনোই টিকবে না। গণতন্ত্র জন্মায় সমাজের ভিতর থেকে, লড়াই থেকে এবং সেই সমাজের পরিবর্তন থেকে। এখানে কোনটা হয়েছে? শেষ পর্যন্ত এই প্রশ্নটা আবার, আমরা কোন পৃথিবীতে থাকতে চাই? এমন এক দুনিয়ায় যেখানে শক্তি শেষ কথা, নাকি এমন এক দুনিয়ায় যেখানে নিয়ম সবার জন্য সমান হবে? আজকের ঘটনাগুলো দেখে উত্তরটা পরিষ্কার। আমরা প্রথম দিকেই এগোচ্ছি। ভেনেজুয়েলার ঘটনা ভবিষ্যতের ইতিহাস বইয়ে শুধু একটা অপারেশন হিসাবে লেখা থাকবে না, এটা লেখা থাকবে সেই মুহূর্ত হিসেবে যখন পৃথিবী বুঝে গেল পুরনো নিয়ম ভেঙে গেছে, নতুন নিয়ম লিখছে শক্তিধর রাষ্ট্রগুলো। আর সেই নতুন নিয়মের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, আজ কেউ নিরাপদ নয়। আজ ভেনেজুয়েলা হয়েছে, কাল পৃথিবীর অন্য কোনো দেশ হতে পারে। যদি আমেরিকার বিরুদ্ধে কেউ মুখ না খোলে, আগামী পৃথিবীতে আমেরিকা যে কোনো দেশের বিরুদ্ধে এমন স্টেপ নিতে পারে। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন।